ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে 70-এর দশকের প্রথমার্ধের যে মাঝামাঝি সময় বলা ভালো, জরুরি অবস্থা জারি হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা ত্রিপুরার বিকাশমান গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সংগঠিত ছাত্র আন্দোলন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন ত্রিপুরায় ছিল না আগে, এটা মনে করার কারণ নেই। নানাভাবে এটা প্রসারিত ছিল, সংহত চিন্তার মধ্যে ঘাটতি ছিল। সেখান থেকে মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টি নিয়ে একটা সঠিক ধারায় ছাত্র শক্তিকে প্রবাহিত করার প্রশ্নে চেষ্টা ছিল, কিন্তু সংহত করা যাচ্ছিল না ভেতর থেকে বাইরে থেকে। সেখানে নানা কায়দায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল। তো এরকম পরিস্থিতিতে আমি যে সময়টার কথা উল্লেখ করলাম, এই যে সময় যেটা মূলত ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সবাই মিলে বলেন যেটা 60-এর দশক 70-এর দশক, আমি যা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে এটা 60-এর দশকের সবটা না, 70-এর দশকের সবটা না, এই মাঝের এই সময় 7-8 বছর। এই সময়ে এক ঝাঁক সাধারণভাবে রাজনৈতিক চিন্তা চেতনা তৎকালীন পরিস্থিতিতে যতটা প্রত্যাশা করা যায় তার সাথে সাযুজ্য রেখে লড়াই সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া, তার সাথে নিজেদের যুক্ত রেখে এক ঝাঁক ছাত্রকর্মী তারা উঠে এসেছিলেন। এদের মধ্যে কমরেড সমীর চক্রবর্তী অন্যতম। বিচ্ছিন্ন করে সমীর চক্রবর্তীকে দেখলে তো ঠিক হবে না, এই সামগ্রিকতার মধ্যে সমীর চক্রবর্তী। এখন অনেক কথা আপনারা শুনেছেন, আমি এই বিষয়টা শুধু এখানে উল্লেখ করলাম। ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আগরতলাকে কেন্দ্র করে অবিভক্ত তৎকালীন যে সদর মহকুমা, সেই মহকুমায় ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে যে ছাত্র নেতৃত্ব সংগঠিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তার মধ্যে কমরেড সমীর চক্রবর্তীর অবদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। একটা জিনিস বুঝতে হবে, সেই সময়ের আমাদের রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো, আজকের যে শিক্ষা পরিকাঠামো, দুটো কিন্তু এক না। তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের শিক্ষার যে পরিমণ্ডল, আজকের দিনে আমাদের দেশের শিক্ষার পরিমণ্ডল এক না। বিশেষ করে ত্রিপুরার কথা বলবো, কলেজ কটা? 5টা। মহারাজা বীর বিক্রম কলেজ, সরকারি মহিলা কলেজ আগরতলায়, কৈলাসহরের বেসরকারি কলেজ, বিজ্ঞান নিয়ে পড়া যায় আগরতলার বাইরে, বিলোনিয়া বেসরকারি কলেজ, নতুন করে তখন যুক্ত হয়েছে আগরতলায় বেসরকারি রাম ঠাকুর কলেজ। এ হচ্ছে 5টা কলেজ। কিন্তু সেই সময়ের ছাত্র আন্দোলনের মূল শক্তির ভিত্তি ছিল স্কুল। খুব স্বাভাবিক। কিন্তু তার অর্থ এই না যে কলেজের ছাত্রছাত্রীদের মতো কাজ হতো না। ছাত্র কলেজেও আছে, স্কুলেও আছে, এই দুই জায়গাতেই কাজ হতো। কিন্তু ত্রিপুরার যে ছাত্র ফেডারেশন মূল লক্ষ্যটা সেখানে নিবদ্ধ করার চেষ্টা করেছিল, সেই প্রেক্ষাপটে যে স্কুলের দিকে নজর বেশি করে দাও। ওখান থেকেই আসলে কিন্তু এই সংগঠিত ছাত্র আন্দোলন যেটা বলা হচ্ছে, সেটা দানা বাঁধতে শুরু করে। তাহলে এই জায়গাটাতে সমীর চক্রবর্তীদের নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবং এই যে প্রক্রিয়াটা, এটা সহজ সরল গতিতে আপন গতিতে এগিয়ে যাচ্ছিল ঘটাঙ্গতি তা না। কারণ মানিক দে একটু উল্লেখ করার চেষ্টা করেছেন
মতাদর্শগত একটা বিভাজন তৈরি করবার লক্ষ্য নিয়ে বিশেষ করে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের নেতৃত্বে যে ছাত্র আন্দোলনটা সংহতির চেহারা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যেটা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনকে প্রভাবিত এবং প্রসারিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যোগাচ্ছে, সেই যে ছাত্র ফেডারেশন, এটাকে তছনছ করে দেওয়ার জন্য আমরা তখন লক্ষ্য করেছি আদর্শের ক্ষেত্রে আনন্দমার্গ, এটা তো আন্তর্জাতিক প্রতিক্রিয়াশীল সন্ত্রাসবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংগঠনটা কাজ করে। তারা সেই সময়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। তার অন্যতম কেন্দ্র ছিল আগরতলা, এবং কেউ একজন বলবার চেষ্টা করেছেন শ্রমিকদের সংগঠন আনন্দমার্গ নিয়ন্ত্রণ করত। শুধু শ্রমিকদের সংগঠন বললে তো ঠিক হবে না, স্কুলে কলেজেও তাদের সংগঠন তারা গড়ে তুলবার চেষ্টা করেছে। পরবর্তী সময়ে নকশালবাড়ি আন্দোলন, যেটা বলবো সেই সময়ে ছাত্রদের মধ্যে কংগ্রেসের সংগঠন আমাদের ত্রিপুরায়, ভারতবর্ষের অন্য জায়গার কথা আমি বলছি না, ততটা যে সক্রিয় ছিল ঘটনা তা না। তাদের মূল লক্ষ্যটা ছিল মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র সংসদ তাদের হাতে থাকতে হবে। ওটা হাতে থাকলে, এটা হাতের পাঞ্জা, তাহলে ত্রিপুরার ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যাবে। ওখানেই তারা তাদের সমস্ত শক্তিকে সংহত করার চেষ্টা করতেন, যেটা তৎকালীন সময়ে আমাদের অভিজ্ঞতার মধ্যে এটা প্রতিফলিত হয়েছে। পরবর্তী সময় আমরা গিয়ে দেখলাম আনন্দমার্গ, নকশাল এবং কংগ্রেস এক জায়গায় চলে আসলো। সবারই প্রধান আক্রমণের কেন্দ্রস্থল হচ্ছে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, TSF, পপুলারলি SF, এবং তার প্রতিফলন গিয়ে দেখলাম মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র সংসদের নির্বাচনের মধ্যে। নির্বাচনের ফলাফল নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, কিন্তু এই যে মতাদর্শের লড়াইটা, ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন মতাদর্শের লড়াইকে বাদ দিয়ে, শ্রেণীর দৃষ্টিভঙ্গি লড়াইকে বাদ দিয়ে শুধু বিচ্ছিন্নভাবে ছাত্র জীবনের দৈনন্দিন সমস্যাকে ভিত্তি করে সংগঠন সংগত করে এগিয়ে যাওয়া সম্ভব, এই ধারণাটা কিন্তু ঠিক না, এটা ভুল ধারণা। এই ধারণা নিয়ে আমি যে 65-66 কথা বললাম, তার আগে আগরতলায় হঠাৎ করে ছাত্রৈক্য সংস্থা কিন্তু তৈরি হয়েছিল, বেশি দূর কিন্তু নিয়ে যেতে পারেনি। আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম, কিন্তু তাদের ভূমিকা তৎকালীন পরিস্থিতিতে এটাকে নিশ্চয়ই খাটো করা যাবে না, ইতিহাসের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, কিন্তু বেশি দূর তো যেতে পারেনি। কাজে এই যে আদর্শের লড়াইটা, সেই লড়াইয়ে তৎকালীন এই যে একঝাক নেতৃত্ব দ্বারা উঠে এসেছিলেন, তার মধ্যে সমীর চক্রবর্তী অন্যতম, যার কথা বললাম, এই আদর্শের লড়াইটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছেন। এটা বাদ দিয়ে ছাত্র ফেডারেশন কিন্তু এই জায়গায় আসতে পারত না, এটা আমাদের ভাবনার মধ্যে রাখতে হবে। আমি আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বলবো, সমর চক্রবর্তীর কাজের মধ্য দিয়ে নিজেকে যে জায়গায় নিয়ে গিয়ে তার যোগ্যতার, দক্ষতার নিদর্শন স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, তাকে কোনো একটা দায়িত্ব দিয়ে, কি সংগঠন, কোনো একটা স্কুলের সমস্যা এর সমাধানের জন্য ইউনিট ভিত্তিক একটা আন্দোলন, এটার যারা পরিচালক তাদের সঙ্গে কথাবার্তা বলে তার সমাধান, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন, তাকে একটা দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারতাম। সমীরকে যখন আমরা দায়িত্ব দিয়েছি, সে ঠিক এটা তুলে আনবে, এটা হচ্ছে অভিজ্ঞতা। যে কোনো কর্মীকে কিন্তু এভাবে দায়িত্ব দিয়ে তৎকালীন পরিস্থিতিতে আমরা নিশ্চিত থাকতে পারতাম না, আজকেও অনেক ক্ষেত্রে থাকতে পারি না। আবার এটাও ঘটনা, আজকের দিনেও এরকম বহু কর্মী বেরিয়ে এসছেন, এরকমভাবে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায়, ও তাকে দায়িত্ব দিয়েছে, অলরাইট, ইট উইল বি ডান। কাজে সেই সময়ে সীমাবদ্ধ পরিসরে বাছাই করা, হাতে গোনা যে কর্মী দল, তার মধ্যে সমীর চক্রবর্তী ছিলেন এরকম একজন কমরেড। এই গুণ চট করে কিন্তু অর্জন করা যায় না,
এটা ধীরে ধীরে নিজেকে গড়ে তুলবার ক্ষেত্রে মতাদর্শ, শ্রেণী চেতনা, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক শৃঙ্খলা, এই ত্রিধারার সমন্বয়ের মধ্য দিয়ে চেতনার ভিত্তিটা সুদৃঢ় হয়। তার থেকে এই গুণগুলি অর্জিত হয়, তার থেকে নেতৃত্বের যে পর্যায়ে সেখানে বৃত হওয়ার মতো একটা পরিমণ্ডল তৈরি করতে পারেন। সমীর চক্রবর্তী এরকমভাবে কিন্তু সেই নেতৃত্বের পর্যায়ে নিজে বৃত হয়েছিলেন। আমরা এক সময় ঠিক করলাম, বীরেন্দার বাড়িতে ছিল অফিস। কমরেড মানিক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বর্তমান পার্টি অফিসের কথা বললেন। আমি যখন এখানে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হই, আমি কিন্তু কমিউনিস্ট পার্টি অফিসে যাইনি। আমাকে নিয়ে যাওয়া হয় বীরেন দত্তের বাড়িতে, এবং যিনি নিয়ে গেছিলেন তিনি কে? প্রবীর সিংহ। তিনি আজ কোথায় আছেন আমি জানি না। যেভাবে লেগেছিলেন আমার পেছনে, উদয়পুর থেকে অমল ভট্টাচার্য গিয়েছিলেন। যাই হোক, আমি যেটা বললাম, যাই হোক, বীরেন্দার বাড়িতে পরিবার বড় হচ্ছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, একটু জায়গা চাই, দু কুঠার একটা ঘর, খাওয়া পড়া, ঘুমানো পড়া, এগুলো তো সম্ভব না। তো এক সময় প্রশ্ন আসলো যে এই জায়গাটা আমাদের ছাড়তে হবে, যদিও এই বাড়ি থেকে কেউ বলেনি। তখন কিন্তু আমরা বর্তলা পার্টি অফিসে চলে আসলাম। আমার এখনো মনে আছে, মিটসেপ যেটাকে আপনারা বলেন, মাছ মাংস যেটাতে রাখা হয় রান্না করে, এরকম বহু কষ্ট করে তৎকালীন সময়ে 25-30 টাকায় এরকম একটা মিটসেপ কিনে, এটাই ছাত্র ফেডারেশনের আলমারি আমরা করেছিলাম। আমাদের একটু জায়গা দিয়েছিল, কিন্তু আমরা অনুভব করছিলাম পার্টি অফিসে তো সবাইকে আনা যাচ্ছে না, সবাই তো আসতে চাইছে না। আসবে কেন? আমরা তো বাধ্য করতে পারি না তাদেরকে আসতে। তখন আমাদের নেতৃত্বের মধ্যে উপলব্ধিতে আসলো বাইরে কোথাও একটা অফিস করা যায় কিনা। আমরা তখন পাশাপাশি লক্ষ্য করছি কৃষকদের সংগঠন আছে, তখন ক্ষেত মজুর হয়নি, অনেক পরে হয়েছে। শ্রমিকদের সংগঠন আজকে যা তার আপনার বপু, এরকম ছিল না। 4-5টা সংগঠন, এই দুটো হচ্ছে প্রধান, আর হচ্ছে গণমুক্তি পরিষদ। তা এই জায়গাতে তারা তো সবাই এখানেই কাজ করছেন, ঠিক আছে, তাদের কোনো অসুবিধা নেই। তাদের কাছে তাদের গণসংগঠন পার্টি মাঝখানে কোনো দেয়াল ছিল না। পার্টি কিন্তু আমরা যে ছাত্র সংগঠন করছিলাম, তারা ছাত্র এবং পার্টির মধ্যে দেয়াল তৈরি করতে চেষ্টা করেননি, কিন্তু আমাদের উপলব্ধির মধ্যে এসেছিল এখানে উদয় অফিসটা রাখলে পরে ব্যাপক অংশকে আনতে একটু অসুবিধা হবে, এটা আলাদা করে অফিস করা দরকার। সমীরকেই দায়িত্ব দিলাম। সমীর, দেখো তো শহরের মধ্যে এই মোটর স্ট্যান্ড থেকে আরম্ভ করে পশ্চিমী চৌনির মধ্যে, সবচেয়ে ভালো হয় কামান চৌনি থেকে পশ্চিমী চৌনির মধ্যে একটা ছোটখাটো একটা ঘর বের করা যায় কিনা। সে তো মাথা ঝুঁকে বলল দেখেই কি করা যায়। এই দায়িত্ব দিয়ে, এটা কিন্তু একটা স্কুলের ইউনিটের আন্দোলন পরিচালনা করে না, যে কোনো জায়গায় তো একটা বাড়ি বের করা যাবে না, ভাড়া ব্যবস্থা করতে হবে। দেখা গেল 6-7 দিনের মাথায় সমীর এসে বলল একটা তো জায়গা পেয়েছি। কোথায়? নিয়ে চললো লক্ষ্মীনারায়ণ জুয়েলারি, যেটা কমরেড পবিত্র উল্লেখ করলেন। ওনার সোনার দোকান, তেতলা বাড়ি নিয়ে গেলেন। এই ভদ্রলোক ছিলেন সমীরই, ওনাকে সঙ্গে নিয়ে আমাকে নিয়ে উপরে উঠলেন। দেখলাম আমরা উপরে দুটো প্রকোষ্ঠ, এটা পিজিয়ন হোলের মতো মনে হয়েছে আমার, অর্থাৎ কবুতরের মানে খোপের মতো। কিন্তু ওখানে গিয়ে যখন দাঁড়ালাম, আমি দেখলাম যে দুটো রুম ছোট হতে পারে, কিন্তু তার সামনে একটু বিস্তীর্ণ জায়গা আছে, ইচ্ছা করলে 50-60 জন বসে মিটিং করা যায়। ওখানে দাঁড়ালে গোটা শহরটাকে ডাইনে বায়ে সামনে পেছনে দেখা যায়। ভেরি ভেরি অ্যাট্রাকটিভ মনে হয়েছে। তাই আমি সমীরকে বললাম ঠিক আছে, এখন ভাড়া কত? আমার যদি মানে খেয়াল থাকে 20 কি 25 টাকা এরকম একটা ব্যাপার ছিল। বাড়ির মালিক তিনি বলে আপনাদের যা খুশি দেবেন। আমি সমীরকে পরবর্তী সময় জিজ্ঞেস করলাম যে কি করে ওনাকে তুমি রাজি করালে? বলে আমরা তো প্রতিবেশী। সমীরের বাড়িতে যখন যাবেন দেখবেন বাঁদিকে একটা জলাশয় আছে, পাশ দিয়ে এখন ভালো রাস্তা, তখন এত ভালো রাস্তা ছিল না, এই রাস্তাটা দিয়ে শেষ দিকের কর্নাতে এই ভদ্রলোকের বাড়ি, তার ছেলে আছে। কাজেই এলাকাতেও যে জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করার মধ্যে দিয়ে যেটা প্রভাব প্রতিপত্তি তৈরি করতে পেরেছিল, ওই সময়ে ছাত্র ফেডারেশনের মতো সংগঠন, চাল নাই চুলু নাই, তাকে তার তেতলার দুটো প্রকোষ্ঠ ছেড়ে দিচ্ছে ভাড়া আদৌ পাবে কিনা, এটা কিন্তু সহজ ছিল না। ওই যে বললাম
সমীরকে দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারতাম, সেই দায়িত্ব সে প্রতিপালন করেছে। বছরের পর বছর আমরা থাকলাম, বছরের পর বছর, এবং প্র্যাকটিক্যালি বলা যায় ওটাই ছিল শেষ পর্যন্ত ত্রিপুরার ছাত্র আন্দোলনের একটা দীর্ঘ সময় ব্যাপী কেন্দ্র, সেন্টার। এটা জানা হয়ে গেছিল। তো আমি এটা বললাম। এখন সমীর রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে আলাদা করে নিজেকে নিয়ে ভেবেছেন আমার অন্তত মনে হয়নি। একটাই শুধু ব্যতিক্রমী ঘটনা, আমরা কলেজেও পড়ি, চিলড্রেন্স পার্কের সামনে তপন কর, তিনি ত্রিপুরার লোক, মাঝখানে একটা ভালো সময় কলকাতায় চলে গেছিলেন, ওখানে গিয়ে প্রভাবিত হন বামপন্থী আন্দোলনের দ্বারা, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তাতে প্রভাবিত হয়ে তিনি ত্রিপুরা এসছেন, এসে এখানে ডিআইএফ করার কাজে নিজেকে যুক্ত করেন। তার বাড়ি কাটচৌরির পাশে। তো এই জায়গাটাতে যুব আন্দোলন আস্তে আস্তে বিকশিত হচ্ছে। তো চিলড্রেন্স পার্কের সামনে যে পুকুরটা আছে তার সামনে একটা অবস্থান হবে। আমরা তখন ছাত্র, কলেজ থেকে আমরা এসে অবস্থানে অংশগ্রহণ করব। আস্তে আস্তে হঠাৎ করে সমীর ছিল, আমি ছিলাম, আর দিগ্বিজয় ভট্টাচার্যের ছোট ভাই ছিলেন, তিনি কমার্স নিয়ে পড়তেন এমবিবি কলেজে, তিনি আমাদের সিনিয়র ছিলেন 1 বছরের। আমরা কথা বলতে গিয়ে দেখছি তিনজনেই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের ওখানে চাকরির জন্য একটা পরীক্ষা হবে, তার ফর্ম মেনে তিনজনে আমরা যার যার মতো করে ফর্ম ফিল আপ করেছিলাম। কেউই কিন্তু আমরা জানতাম না, সমীর জানতো না আমি করেছি, আমি জানতাম না সমীর করেছে, সমীর এবং আমি জানতাম না দিগ্বিজয়দার যে ছোট ভাই তিনি করেছেন। তো হঠাৎ করে আস্তে আস্তে আমার খেয়ালও ছিল না, সমীর হঠাৎ করে বলল, আজকে তো একটা পরীক্ষা আছে, আপনারা যান, আমি এখানে তুলসীবতী স্কুলে পরীক্ষাটা দিয়ে আসবো। কিসের পরীক্ষা? তখন গিয়ে বলল যে ইউনাইটেড ব্যাংক একটা চাকরির একটা পরীক্ষা। তখন তো খেয়াল হলো, আমি বললাম ঠিক, আমিও তো করেছি। দিগ্বিজয়ের ভাই বলছে আমিও তো করেছি। আরে তাহলে ভালোই তো, চলুন না আমরা তিনজনকে পরীক্ষাটা দেই। তো আমরা ওখানে ঢোকার আগে তিনজন মিলে সেখানে গিয়ে পরীক্ষা দিলাম। সম্ভবত এটাই সমীরের জীবনে প্রথম এবং শেষ ইন্টারভিউ। আমি জানি না পরীক্ষা দেওয়ার পর ব্যাংকের কাছ থেকে তার কাছে কি কাগজপত্র এসছে না আসছে, আমার তো একটু অন্য অভিজ্ঞতা, আমি সেখানে যাচ্ছি না। আর কোথাও কোনো সময় কোনো ইন্টারভিউ, কোনো চাকরির জন্য কোথাও কোনো ফর্ম ফিল আপ করেছেন আমার অন্তত জানা নেই। তো এই জায়গাটাতে একটা জায়গায় চলে এসেছিলেন, এটা সহজ কথা না। আমি কথাগুলো বললাম যে আমাদের যে নবীন প্রজন্ম, নানা দুদুল্যমানতে আমরা ভুগছি। দুদুল্য মানে তো মধ্যবিত্ত অংশের চরিত্র বৈশিষ্ট্য, ঘড়ির পেন্ডুলামের মতো ডানে যাবে বাইরে যাবে, একটা জায়গায় তো স্থির থাকবে না। তা এটাকে জয় করতে হবে, জয় করার ভিত্তি হচ্ছে মতাদর্শ, শ্রেণী চেতনা। তো কমরেড সমীর চক্রবর্তী সেই জায়গায় নিজেকে নিয়ে আসতে পেরেছিলেন। এই যে অবিভক্ত সদরে যে ছাত্র সংগঠন তৈরি করার ক্ষেত্রে অন্যদের সাথে সারা ত্রিপুরাও সে গেছে, এই জায়গাটাতে সবচেয়ে বেশি সময় দিয়েছিল। পরবর্তী সময় যখন সে সদর পার্টির সেক্রেটারি হয়, আপনারা দেখেছেন 10 থেকে 12 বছর একটানা এই পার্টির সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তার পক্ষে কিন্তু ওই যে ক্ষেত্র তৈরি করেছে ছাত্রদের মধ্যে কাজ করতে গিয়ে, এটা পার্টি সংগঠনকে সংগত করার ক্ষেত্রে দারুণভাবে তাকে কিন্তু সাহায্য করেছে, তো অস্বীকার করা যাবে না। এবং তিনি তার নিজের যোগ্যতাতেই ত্রিপুরা ছাত্র ফেডারেশনের সভাপতি হয়েছেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছেন, অব্যাহতি নিয়েছেন, পার্টির রাজ্য কমিটিতে গেছেন, সর্বক্ষণের কর্মী হয়েছেন। অসুস্থতার কারণে শেষের দিকটা কাজ করতে পারছিলেন না, কিন্তু এটা তার কাছে পীড়াদায়ক ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না। সে এটাও বুঝতে পারছিল যে আমার কাছে তো পার্টি আরো অনেক বেশি কাজ চায়, এবং এটা তো ঠিক, আমি তো অনেক বেশি কাজ করতে পারতাম, করেছিও, কিন্তু আমি তো সেভাবে দিতে পারছি না। এটা অন্তর্দাহন তার মধ্যে ছিল, প্রকাশ করতে পারতেন না। তো একটা সময় রাজ্য কমিটি থেকে অব্যাহতি নিলেন। এটা আমার জানা ছিল না। তার বাড়িতে যখন ওদিন আমি গেলাম, তখন আমি শুনলাম তার পুত্রবধূর কাছে যে এটা মনকষ্টে তিনি ভুগছিলেন। তারপর আমাকে একদিন ডেকে বললেন, পার্টি আমাকে টাকা দিচ্ছে সর্বক্ষণের কর্মী হিসাবে, আমি কিছু কাজই করতে পারছি না, কেন এই টাকাটা আমি নেব? সে কিন্তু কোনোদিন পার্টির কাছেও
হোলটামার হিসেবে ওয়েস্ট চেয়েছে ঘটনা তা না। তার বাড়ির আর্থিক অবস্থা এরকম ছিল না যে এই ওয়েস্টটা না নিলে পরে যে অনাহারে অর্ধারে দিন কাটাবে, এরকম ছিল না। তো যাই হোক, ওই জায়গায় পুত্রবধূকে দিয়ে চিঠি লিখিয়ে, সে লিখতে পারছে না তখন, কলম চালানো কঠিন, যে না এই টাকাটা আমি আর নেব না, পার্টির এখন অর্থনৈতিক দিক থেকে নানা সমস্যা চলছে, আক্রান্ত হচ্ছে পার্টি, কমরেডরা আক্রান্ত হচ্ছে, বাড়িঘর ছাড়া, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কাজ করতে পারছি না, আমার জন্য এই টাকা পার্টি খরচ করবে, কি করে আমি এই টাকা নেব, এই সামনের মাস থেকে এই টাকাটা তোমরা আমাকে দিও না। ভাবতে পারেন? তার বাড়িতে ওই দিন না গেলে, তার পুত্রবধূ যদি না বলতো, কমরেড সবিদার সেখানে বসা ছিলেন, আমিও কিন্তু এটা জানতে পারতাম না। চিঠি পাঠিয়েছে হয়তো, কিন্তু পার্টি নেতৃত্ব আমাদের গুজরে সেরে এনেছেন কিনা আমি জানি না, আমি অন্তত জানি না। ফার্স্ট আই কেম টু নো। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম, ছোট্ট 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 বিষয়গুলো সবগুলো একসাথে করলেই তো একটা পূর্ণাঙ্গ চেহারা আমরা পাবো নাকি? কাজে এখন তার জীবন থেকে এই যে সদ্গুণগুলো, এগুলো তো আমাদের আহরণ করতে হবে। তা প্রধান যেটা হচ্ছে, আদর্শের ভিত্তিতে রাজনৈতিক চেতনায় সঞ্জীবিত হয়ে সুশৃঙ্খল পদ্ধতিতে সংগঠন এবং আন্দোলন গড়ে তোলা, এটা তো তার কাছ থেকে আমাদের শিখতে হবে। বড় শিক্ষা তার কাছ থেকে আমাদের নিতে হবে। পার্টির ভেতরে বাইরে ঐক্য রক্ষা করার প্রশ্নে, বিশেষ করে যখন বাইরে থেকে শত্রুরা আক্রমণ করবার চেষ্টা করে, ভেতরেও যারা দুর্দুল্যমানতায় ভুগে, তারা বাইরের আক্রমণের মুখে তাদের সংযুক্ত যে ভাবনা চিন্তা, এগুলোর মানে প্রকাশ ঘটিয়ে পার্টির ভেতরে একটা অস্বস্তিকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার চেষ্টা করে। এরকম চেষ্টা হয়েছে জোট আমলে, তাকে ফাইট করতে হয়েছে। এই লড়াইয়ে সেই পরিস্থিতিতে তার সীমাবদ্ধ অভিজ্ঞতা নিয়েই সমীর চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কাজে এটা আরেকটা শিক্ষা। কমরেড মানিক দে, পবিত্রকর, তারা এটা উল্লেখ করার চেষ্টা করেছেন, সঠিক। এই শিক্ষা আমাদের নিতে হবে, আত্মকেন্দ্রিক না। জনগণের স্বার্থে পার্টির ত্রুটি, দুর্বলতা, গঠনমূলক দৃষ্টি নিয়ে আলাপ আলোচনা করে ত্রুটি দুর্বলতাগুলো চিহ্নিত করে এগুলো যাতে আবার না ঘটতে পারে, সতর্ক থেকে পার্টিকে অ্যাডভান্স করা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগোতে হবে। এই শিক্ষা তো আমাদের নিতে হবে। মূল ভিত্তিতে কিন্তু মতাদর্শগত চেতনা, শ্রেণী চেতনা, এই দুটোকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মাথায় রেখে অগ্রসর হতে হবে। তো সমীর চক্রবর্তীর স্মরণ সভায় সুপ্রস্তাব পাঠ, ফুলমালা দেওয়া আর গলা চড়িয়ে আমরা এই বক্তৃতা করে গেলাম, তাতে যদি আমরা মনে করি এটাই যথেষ্ট, তাহলে কিন্তু যথার্থ শ্রদ্ধা হবে না। যা রেখে গেলেন সম্পন্ন করে যেতে পারেননি, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কাজটাকে সম্পাদন করার জন্যে তার চারিত্রিক গুণাবলী থেকে ইতিবাচক দিকগুলো আহরণ করে এই অসম্পূর্ণ কাজ সম্পাদন করার ক্ষেত্রে জীবৎকালে আমরা যাতে প্রত্যেকে সেটা করার জন্য দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যেতে পারি, আজকে কিন্তু এই স্মরণ সভায় দাঁড়িয়ে এই শপথই আমাদের নিতে হবে। এটা যদি আমরা নিতে না পারি তাহলে তো আনুষ্ঠানিক হয়ে যাবে। এই কারণে কথাটা আমি জোর দিয়ে বলবার চেষ্টা করলাম। আজকের পরিস্থিতিতে আমি ত্রিপুরার কথাই বলবো, সারা ভারতবর্ষের কথা নাই বা বললাম। আমাদের রাজ্যে এই সময়ের মধ্যে কি করা দরকার? সংবিধানের উপর আক্রমণ আসছে, গণতন্ত্রের উপর আক্রমণ আসছে, নাগরিক অধিকারের উপর আক্রমণ আসছে, ধর্মনিরপেক্ষতার যে ভাবনা চিন্তা তার উপর আক্রমণ আসছে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার চালাচ্ছে, ত্রিপুরার তার থেকে আলাদা মনে করার কোনো কারণ নেই। আমরা যে স্লোগান দিয়ে আরএসএস বিজেপির বিরুদ্ধে এই আক্রমণগুলি প্রতিহত করার জন্য ব্যাপক গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য সংগত করতে হবে, যে স্লোগানকে সামনে রেখে লোকসভার নির্বাচন হয়েছিল সারা দেশে এবং আমাদের রাজ্য, এই যে প্রক্রিয়াটা ভোট শেষ আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু ঠিক হবে না। আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
সবাইকে আমরা জোরে করতে পারবো, সব দায়িত্বটা আমরা কাঁধে নিলাম, এটা মনে করার কারণে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু শুধু এটাই করব তাহলে তো চলবে না। আমাদের কি করতে হবে? বামপন্থী যে শক্তি তাকে সংহত করতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি, সারা দেশের মধ্যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, বামপন্থী শক্তিকে সংহত করার প্রশ্নে একটা দুইটা রাজনৈতিক দল বামপন্থী শক্তিকে সংহত করার চাইতো, বামপন্থী শক্তি হওয়া সত্ত্বেও এই যে আমরা বললাম সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই প্রশ্নে ব্যাপকতর ঐক্য, এটার প্রতি ঝুঁকটা বেশি। এখানে সতর্কতার প্রয়োজন আছে। বামপন্থী ঐক্যকে সুসংহত না করে ব্যাপকতর ঐক্যের দিকে যদি ছুটতে থাকি, আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এটা তো মাথায় রাখতে হবে। বামপন্থী ঐক্যকে সংহত করতে গেলে পরে পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার নিজের পায়ের জোর, কোমরের জোর, মেরুদণ্ডের জোর, এটাকে বাড়াতে হবে। আপনি যদি এটা বাড়াতে না পারেন, আপনার কথায় বামপন্থী অন্য রাজনৈতিক দল কেন আসবে? তাদের যদি আপনি আনতে না পারেন, তাহলে আপনার কথায় কেন বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার যতই আপনি সঠিক স্লোগান দেন, কে আপনার কথা গুরুত্ব দেবে? কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে বলছিল যে ভারতবর্ষে যে গোটা 3-4টা জায়গায় যেখানে গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিটা কমিউনিস্টরা বিস্তার ঘটিয়ে সংগত করার চেষ্টা করছে, 3-4টার মধ্যে ত্রিপুরা অন্যতম। এ কারণেই তো আমরা আক্রান্ত হচ্ছি। কংগ্রেস যুব সমিতির রাজত্ব আমরা আক্রান্ত হয়েছে, বিজেপির রাজত্ব আমরা আক্রান্ত হচ্ছে, সন্ত্রাসবাদীদের আক্রমণের কেন্দ্র আমরাই ছিলাম। আনন্দবার্গীদের কথা বললাম যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন, তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু আমরা। তথাকথিত বামপন্থী নকশালবাড়ির নাম নিয়ে, এই নাম এখন তারা বলে না, তাদেরও আক্রমণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কাজেই এদিক থেকে এই আক্রমণগুলো পরিষ্কার করে দিচ্ছে আমরা সঠিক পথে চলবার চেষ্টা করছি, এরা বিচ্ছিন্ন হচ্ছে। কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে কাজটা, এই কাজটা বাদ দিয়ে ত্রিপুরায় আজকে যে পরিবেশ পরিমণ্ডল তারা তৈরি করে রেখেছে, এর থেকে তো আপনি বেরিয়ে আসা যাবে না। এই কাজটাকে ভিত্তি করে এবং এই যে শক্তিরেখা সংহত করার কথা বলছে, এটা কিসের মাধ্যমে? গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, তপশিলি, উপজাতি এবং শিক্ষক, কেরানি, কর্মচারী, তারা তাদের মতো করে করবে। এই যে গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, শুধু অপেক্ষা করে থাকবো দিল্লি থেকে স্লোগান আসবে, দাবি আসবে, কর্মসূচি আসবে, তারপর আমরা লড়ব, এইটা দিয়ে চলবে না। এটার গুরুত্ব আছে, কিন্তু ত্রিপুরার পরিস্থিতিতে বিভিন্ন গণতান্ত্রিক যে সংগঠনগুলো, যাদেরকে নিয়ে তারা সংগঠন করছেন, তাদের যে অর্থনৈতিক, সামাজিক, পেশাগত সমস্যা, তার মধ্যে যেগুলি জরুরি, জ্বলন্ত, এগুলোকে ভিত্তি করে ছোট্ট ছোট্ট দাবি সনদ তৈরি করে তাদেরকে নিয়ে আন্দোলন সংগঠিত করতে হবে। হাজার হাজার মানুষ আপনার পক্ষে এই মুহূর্তে সংগঠিত করা সম্ভব না। ডোন্ট বদার। 150, 25, 30, 35, আমি শুনলাম গত পরশুদিন কমরেড রমাদাস বলছিলেন আমরা 145 জন মেয়েদের নিয়ে অবস্থান করেছি। এটাই তাদের কাছে একটা সন্তুষ্টির বিষয়, কারণ 25 জনকে সমবেত করতে পারছিলেন না। আমার মনে হয়েছে না, এই সময়ের মধ্যে 145-50 জন খারাপ কি? আমি তাদের বক্তৃতা শুনছিলাম বাড়িতে বসে বসে, আমার একটু অসুবিধা ছিল, আমি অফিসে যেতে পারছিলাম না। কেমন না? তাহলে এই যে প্রোগ্রামটা তারা করলেন, এটা কি কম গুরুত্বপূর্ণ? এই লোক এই দিয়ে করছে, কি লাভ হবে? এটা তো ঠিক না। নিজেও কিছু করবো না, অন্যরা যে উদ্যোগ নিয়ে কিছু করার চেষ্টা করছে, তার যে সাফল্যটা, এটাকেও গুরুত্ব দেবো না, এটাকেও হিসাবের মধ্যে আনবো না, এটাকে খাটো করে দেখবো, এটা কিরকম কথা হলো? এ তো ইনডাইরেক্টলি প্রতিপক্ষকে সেখানে মানে মদত দেওয়ার সামিল হবে, এটা না। কাজে এই জায়গাতে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের এখানে যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, এই যে বিষয়গুলো বললাম, এর উপর ভিত্তি করে আমাদের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে আঞ্চলিক স্তরে। আগরতলার সমস্যা আর গন্ডাছড়ার সমস্যা এক না, অমরপুরের সমস্যা
হ্যাঁ, আর পানিসাগরের সমস্যা দেখ না, কাজে আঞ্চলিক ভিত্তিতেও এই যে সমস্যা সেখানকার মানুষ ভোগ করছেন, তার থেকে বাছাই করে 3টা 4টা 5টা বিষয় নিয়ে সেখানেও আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। কখনো ইন্ডিপেন্ডেন্টলি কোনো গণসংগঠন, কখনো একসাথে মিলে, অঞ্চল ভিত্তিক একসাথে মিলে, এটা বাদ দিয়ে আপনা আপনি পরিস্থিতির পরিবর্তন হয়ে যাবে এটা মনে করলে তো চলবে না। কাজে যে কাজগুলির কথা আমাদের সামনে বারবার ঘুরে ফিরে আসছে, এটা করতে গেলে এই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে। পার্টি মেম্বারের সংখ্যা কম না, এখানে যারা আছেন তারা একটা বড় অংশ হয়তো হবেন, বলতে তো কোনো বাধা নেই। সবচেয়ে উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম, অর্ধেকের বেশি তো আমরা অংশগ্রহণই করছি না। এটা কি হচ্ছে? অথচ আমরা পরিবর্তন চাই, নেতাদের ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করি, নিজে কিন্তু যথার্থ সময়ে ভূমিকা নিচ্ছে না। এটা কিরকম কথা হলো? সমীর চক্রবর্তীকে শ্রদ্ধা জানাচ্ছি তো, সে তো এরকম ছিল না, তাহলে কি করে তাকে শ্রদ্ধা জানাবো আমরা? কি করে তার কাছ থেকে শিখবো? কি শিখবো? কাজে এই যে জায়গাটা, এখান থেকে তো বেরিয়ে আসতে হবে, নাহলে তো হবে না। এই সমস্যাগুলো শুধু ত্রিপুরার না, সারা দেশেরই, সারা দেশেরই। কাজে এখান থেকে বের হয়ে আসবার জন্যে আমরা যদি আজকের দিনে এই 4টা 5টা বিষয়ে খুব দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আগামী দিনে আমরা সবাই মিলে এগুলো করব, একটা ভাবনায় নিজেদেরকে উজ্জীবিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলেই কমরেড সমীর চক্রবর্তীর প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে। আমার বিশ্বাস আপনারা যেভাবে একটা উল্লেখযোগ্য সংখ্যায় আজকে এখানে সমবেত হয়েছেন, নিঃসন্দেহে সমীরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তার পরিবারের প্রতি সহমর্মিতা, তার চেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে সমীরের প্রতি ভালোবাসার ভিত্তি তো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির প্রতি যে আপনার বিশ্বাস, শ্রদ্ধা, এই দুটো সম্মিলনের মধ্য দিয়ে কিন্তু এই সভা। কে বলছে আমরা এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনতে পারবো না? কে বলছে এটা অসম্ভব? লেট আস স্টার্ট। এই ডাককে কিন্তু সমীর চলে যাওয়ার আগে আমাদের সামনে রেখে গেছেন, বলতে পারেননি, আমাদের বুঝে নিতে হবে। আসুন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সমীরের পরিবারকে বলবো, তার ছেলে বলছিল যে কথাটা আমার কাছে খুব ভালো লাগেনি, আমি অভিভাবক হারা হয়ে গেলাম। তাহলে এখানে যারা বসে আছে তারা কারা? পার্টি যদি সমীরের সব হয়, তুমি যতক্ষণ বলে তুমি সবচেয়ে বেশি বলেছ, সমীর আর পার্টি একটা থেকে আরেকটাকে আলাদা করোনি, সমীরের কাছেই ছিল পার্টির অভিভাবক, তো তোমার কোনো অভিভাবক হবে না পার্টি? কাজে যখনই কোনো অসুবিধায় পড়বে, নির্দ্বিধায় বলছে সকলকে সাক্ষী রেখে পার্টির কাছে আসতে সংকোচ বোধ করো না, খোলা মন নিয়ে আজকে যেমন এখানে বলবার চেষ্টা করেছ, পার্টির কাছে বলবে। পার্টি সমীরের অবর্তমানে তোমার মাকে পাশে রেখে তোমাদের প্রতি অভিভাবকের দায়িত্ব পালন করার ক্ষেত্রে পার্টির সীমাবদ্ধতার মধ্যে ভূমিকা নেবে, এই বিশ্বাস রাখতে হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সমীর চক্রবর্তীর স্মৃতি আরেকবার আমি সম্মান জানাচ্ছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।